বেনারস শহরে আসবেন, এদিকে রাস্তার ধারের পুরনো স্থাপত্য, অতি প্রাচীন মন্দির দেখতে পাবেন না, এটা কখনোই সম্ভব নয়। বেনারস আসবেন অথচ সকালবেলার ব্রেকফাস্টটা আটা দিয়ে তৈরি পুরি এবং তার সঙ্গে সুন্দর সুস্বাদু তরকারি ও তার শেষ পাতে থাকবে মিষ্টি। এই ঘটনা না ঘটলে আপনার জীবনে বেনারস এসে কোনো লাভ নেই মশাই। বেনারস আসবেন অথচ বেনারসি পান খাবেন না, এটা কি কখনো ভাবতে পেরেছেন? বেনারস আসবেন, এদিকে বেনারসের ঘাটে বসে সুন্দর মনোরম ভক্তিভরা পরিবেশে সন্ধেবেলার সন্ধ্যা আরতি দেখবেন না, এটা কি ভাবা যায় মশাই? বেনারস আসবেন, এদিকে গদোলিয়া মার্কেটের বিশ্ববিখ্যাত বেনারসি শাড়ি ও অন্যান্য আরও জিনিসের মার্কেটিং করবেন না, এটা কি সম্ভব? আর এইগুলো আপনারা কিভাবে একের পর এক সুন্দরভাবে প্ল্যানিং করে করতে পারবেন সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আজকের এই বেনারস দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। সকাল হতে না হতেই আমরা সাজগোজ করে বেরিয়ে পড়লাম আবার বেনারস ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু তার আগে পেট পুজো করার তো দরকার, সেই জন্য চলে গেলাম এই দাদাটির কচুরি এবং মিষ্টির দোকানে। প্রায় বেশ কদিন ধরেই আমরা সকালবেলার ব্রেকফাস্টটা ওনার দোকান থেকেই সারছি। ওনার সঙ্গে বেশ খানিকটা আলোচনা হচ্ছে কলকাতা এবং বেনারসের মিষ্টি নিয়ে, এবং এই কলকাতা এবং বেনারসের মিষ্টির মধ্যে যে সামান্য মিল এবং পার্থক্য রয়েছে এসব নিয়েও কিন্তু বেশ আলোচনা হয়েছে। তবে হ্যাঁ, এই দাদার বানানো আটা দিয়ে তৈরি পুরি না খেলে জানতেই পারতাম না যে আটা দিয়েও এত সুস্বাদু এবং সুন্দর পুরি বানানো যায়। এই সুস্বাদু পুরিটা খাওয়ার পর আমি এটা আপনাকে বলতেই পারি যে বেনারসে এসে সকালবেলার ব্রেকফাস্ট সারতে গেলে এই পুরি তরকারি আর দু একটা রসগোল্লা আপনি অবশ্যই আপনার লিস্টে রাখতে পারেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে মেন রাস্তার দিকে, আর এই মেন রাস্তা থেকে আমরা কিন্তু অটো বা টোটো নিয়ে চলে যাবো হচ্ছে সংকট মোচন টেম্পল। অ্যান্ড এই যে বারাণসীর যে রাস্তা, এই রাস্তা কিন্তু আপনাকে মনে করাবে হচ্ছে কলকাতার পুরনো নর্থের সাইডে যে সমস্ত রাস্তা, একদম ঘিঞ্জি, প্রত্যেকটা বাড়ি একদম পাশাপাশি, রাস্তায় গাড়ি ঘোড়া লোকজন ভর্তি, তার মধ্যে রয়েছে গরু, মানে একদম একদম পুরনো শহর যেরকম হয় ভারতবর্ষের, একদম পুরনো শহর, সে কলোনিয়াল ব্রিটিশ টাইমের শহরগুলো যেরকম হয় ঠিক একদম সেরকমই। শুধুমাত্র নর্থ নয়, এটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাকে আমাদের যে বড় বাজার রয়েছে হাওড়ায়, সেই বড় বাজারের সঙ্গেও কিন্তু আপনাকে খানিকটা সাদৃশ্য দেবে। কারণ বড় বাজারের রাস্তায় যেরকম ভর্তি ভর্তি দোকান, একদম গিঞ্জি গিঞ্জি দোকান, এখানেও কিন্তু ঠিক সেরকমই। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বারাণসীর সংকটমোচন মন্দিরের সামনে। যেহেতু এই পবিত্র স্থানের আশেপাশে অনেক বানরের বসবাস রয়েছে, তাই জন্য কিন্তু এই মন্দিরটি বানর মন্দির নামেও অনেকের কাছেই পরিচিত। আপনি যখন এই মন্দিরে প্রবেশ করবেন তখন শুনতে পাবেন ভক্তিমূলক সঙ্গীত এবং তার সঙ্গে জ্বলন্ত ধূপের সুবাস আপনাকে এই মন্দিরে স্বাগত জানাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই মন্দিরে কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। আপনি যদি মঙ্গলবার এবং শনিবার যান তাহলে দেখতে পাবেন যে ভগবান হনুমানকে তার ভক্তরা শ্রদ্ধা জানাতে এখানে দলে দলে ভিড় করেছে। এমনকি হনুমান জয়ন্তীর দিন কিন্তু এখানে পা ফেলার জায়গা পাওয়া যায় না। এই মন্দিরে হনুমানের মূর্তিটি গাঁদা ফুলের মালা দিয়ে সজ্জিত রয়েছে। এই মন্দিরের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো হনুমানকে রামের মুখোমুখি চিত্রিত করা হয়েছে। এখানে লোকমুখে কথিত রয়েছে যে তুলসীদাস হনুমানকে ঠিক যে জায়গায় দেখেছিলেন ঠিক সেই জায়গাটিতেই এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তুলসীদাস 16শ শতাব্দীর শেষের দিকে একটি পবিত্র ডুমুর গাছের নিচে হনুমানের একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই স্থানটি সংকটমোচন হনুমানের নামে পরে পরিচিতি লাভ করে। গোস্বামী তুলসীদাস তার শ্রী রামচরিত মানসের কিছু অংশ এখানে বসেই লিখেছিলেন বলে মনে করা হয়। অনেকেই মনে করেন যে সংকটমোচন এই জায়গাটি অপরিসীম আধ্যাত্মিক শক্তি, সান্ত্বনা এবং মানুষের ভেতরের আভ্যন্তরীণ শান্তি সন্ধানের জন্য একটি দুর্দান্ত গন্তব্য। তাই অনেক মানুষই এই মন্দিরে এসে ভগবান হনুমানের পূজা অর্চনা করে থাকেন।
সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে আমরা উপস্থিত হলাম বারাণসীর দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরের পেছনেও কিন্তু লুকিয়ে আছে একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস। আসুন সেই ইতিহাস এবং এই মন্দিরটিকে জেনে নেওয়া যাক। অষ্টাদশ শতকের নাটোরের বাঙালি মহারানী রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের পাশে একটি কুণ্ড অথবা পুকুর রয়েছে, যা আগে গঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। এটি বিশ্বাস করা হয় যে দেবী বিদ্যমান যে মূর্তিটি রয়েছে সেটি কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি। মনে করা হয় যে এই মন্দিরে নিজে থেকেই এই মূর্তিটি উপস্থিত হয়েছিল। দেবী ভাগবত পুরাণের অধ্যায় 23-এ এই মন্দিরের উৎপত্তি ব্যাখ্যা করা রয়েছে। সত্যি কতই না ইতিহাস লুকিয়ে আছে বারাণসীর এই সমস্ত অলিগলিতে এবং এই মন্দিরগুলোতে। ভাবলেও অবাক লাগে যে আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে এত ইতিহাস, এত ধর্ম এবং এত পুরাণ ও বৈদিক কাহিনী। আমাদের এবারের গন্তব্য হচ্ছে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়। আর ঠিক সেই হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একটি টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম শ্রী বিশ্বনাথ মন্দিরে, যেখানে ভগবান শিবের উপাসনা করা হয়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি খুবই দুঃখিত যে ইন্ট্রোতে এমন অনেক জিনিসই আমি দেখিয়েছিলাম যেটা এই ভিডিওর মধ্যে আনতে পারলাম না। তবে চিন্তার কোনো কারণ নেই, সেই সমস্ত জায়গা এবং সন্ধ্যা আরতি, কাদুলিয়া মার্কেট সমস্ত কিছু থাকবে এর পরবর্তী ব্লগে। একটু অপেক্ষা করুন, ভালোভাবে এডিট করে আপনাদের জন্য নিয়ে আসবো সেই জায়গাগুলো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।